আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা চতুর্থ লাইভে চলে আসছি অন টাইম। এবং আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো এতটাই গুরুত্বপূর্ণ যে প্রত্যেকের জীবনে দরকার। যদি আপনি আপনার রিলেশনশিপসগুলো সুন্দর রাখতে চান, আপনার আপনজনদের সাথে আপনার সম্পর্ক ভালো রাখতে চান এবং আপনার জীবনে যাই করেন প্রফেশনালি, দিন শেষে ঘরেই তো ফেরেন, ঘরের পরিবেশটা যদি আপনি ভালো রাখতে চান, সো এই ক্ষেত্রে মাইন্ডের অনেক প্র্যাকটিসেস আছে, অনেক বিষয় আছে যেগুলো আমরা ফলো করা খুব জরুরি। কথা বলছি সাবিত রায়হান, এবং আজকে আমাদের চতুর্থ গিফট সেশন উইথ মনের শক্তি বই। তো আজকে নোটস নেওয়ার অনেক কিছু আছে, অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে। আমি ফুলি কনসেন্ট্রেটেড থেকে পুরো সময়টা আপনাকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো শেয়ার করতে থাকবো ইনশাল্লাহ। ইতিমধ্যে অনেকে জয়েন করে ফেলেছেন, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে জয়েন করছেন। প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আজকে দেখলাম লম্বা লম্বা হোমওয়ার্ক লিখে আপনারা পোস্ট করেছেন গ্রুপে। অবশ্যই অনেক ধৈর্যের সাথে লিখেছেন। আমি বেশ কিছু পোস্ট আজকে খেয়াল করলাম যে প্রথম প্রবলেমটা লিখে তারপর আবার সেটার সলিউশন নিজে নিজে তৈরি করে লিখেছেন। অনেকগুলো পোস্ট দেখলাম, অনেকে ইনবক্স করেছেন, অনেকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন। তো আমি নর্মালি এতখানি সময় পেজে অথবা অনলাইনে দেওয়ার সুযোগ হয় না বা দিতে চাই না, কিন্তু যেহেতু আমাদের এই সেশনগুলো অনেক ইম্পর্ট্যান্ট আমার কাছে ব্যক্তিগতভাবে, আমি অনেক সিরিয়াসলি এই সেশনগুলো দিচ্ছি। আপনি হয়তো খেয়াল করেছেন যে এখন পর্যন্ত আমি প্রতিটি সেশন একই জায়গায় বসে আমার অফিস রুমে বসে দিচ্ছি। যে এমন কিন্তু না যে আমার অন্য কোনো কাজ নেই, অবশ্যই অনেক শিডিউল থাকে। তো শুধু সেশনটাকে গুরুত্ব দেওয়ার জন্য আমি একটা জায়গায় বসে প্রতিদিন সেশন দিচ্ছি, যেন আমি আমার মাইন্ডকে বলতে পারি যে এই সেশনটা অনেক ইম্পর্ট্যান্ট আমার কাছে। তো যারা ইম্পর্টেন্সের সাথে দেখছেন, প্র্যাকটিস করছেন, তাদের প্রতি আমার প্রমিস, আল্লাহর উপর ভরসা করে বলছি, জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। কেন এই কথা বলার সাহস করছি? কারণ এখন পর্যন্ত হাজার হাজার মানুষের লাইফ পরিবর্তন হতে দেখেছি স্বচক্ষে, এবং সব সময় আমি এই কথা বলি যে গিভ ইউর বেস্ট অ্যান্ড আল্লাহ উইল টেক কেয়ার অফ দ্য রেস্ট। আমি আমার বেস্টটুকু দিচ্ছি, আপনি যদি আপনার সেরাটুকু দেন, আল্লাহ কখনোই নিরাশ করবেন। আল্লাহ তাআলা কখনো পরিশ্রমীকে পারিশ্রমিক ছাড়া বিদায় দেন না, এটা আল্লাহর আদতে নাই। আল্লাহ তাআলা অনেক মহান। যদি কেউ চেষ্টা করে সর্বস্ব দেয়, আল্লাহ তাকে অবশ্যই সেটার রেজাল্ট দেন। ইফ ইউ ডু ইউর বেস্ট, আল্লাহ উইল টেক কেয়ার অফ দ্য রেস্ট। এটাই তো হচ্ছে আল্লাহর উপরে ভরসা, তাই না? আল ইমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। ইমান হচ্ছে আশা এবং ভয়ের মাঝখানের যে অনুভূতি, এটা। তো আমরা অ্যাকশন নিচ্ছি, আমাদের আশা যে আল্লাহ আমাদেরকে সঠিক রেজাল্ট দিবেন, যেটা আমাদের জন্য ভালো, এবং ভয়ও আছে যে আমরা যেন কোনো ভুল করে না ফেলি, এমন না মনে করি যে আমি চেষ্টা করলেই হবে, আই ডু এভরিথিং। এটা হচ্ছে শিরকি চিন্তাভাবনা। তো অবশ্যই ডিপেন্ডেন্সি যেন 100% আল্লাহর উপরে থাকে। এই কথাগুলো এই জন্য বললাম যে আপনি যদি নিজের সেরাটুকু দেন, তাহলে আল্লাহ রেজাল্ট দিবেন, এটা আল্লাহর ওয়াদা। লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। মানুষ যেটা চেষ্টা করে আল্লাহ তাকে সেটা দেওয়া হয়, তার চেষ্টা অনুযায়ী ফলাফল দেওয়া হয়। কখনো ডিলে করা হয়, হ্যাঁ, ডিলে ইজ নট অলওয়েজ ডিনায়াল। যদি দেরি হয় রেজাল্ট পেতে, এটার অর্থ এই না যে এটা আপনাকে দেওয়া হবে না, অবশ্যই আপনি পাবেন, আজকে কালকে অথবা দুদিন পরে আপনি রেজাল্ট তো পাবেন ইনশাআল্লাহ। কেমন? তো শুরুতে এই কথাগুলো এই জন্যে বলছি যে যারা সিরিয়াসলি সেশন করছেন, সময় মতো সেশনে বসছেন, আমি জানি বিভিন্ন দেশ থেকে কমেন্টস করা হচ্ছে, ইনবক্স করা হচ্ছে, কে কোন দেশ থেকে জয়েন করছেন জানানো হচ্ছে। তো এত সিরিয়াসলি যারা এই সেশনটা নিচ্ছেন, তাদের প্রতি অনেক কৃতজ্ঞ, অনেক দোয়া মন থেকে, এবং আল্লাহর উপর ভরসা করে বলছি বারবার যে আপনার জীবন পরিবর্তন হবে ইনশাল্লাহ। কারণ অ্যাকশনের পরে রেজাল্ট চেঞ্জ হয়। আমরা গতকাল সেশনে
ফোকাস নিয়ে কথা বলছিলাম, ওখানে জেনেছি যে প্রথম ফোকাসের জন্য পিকচার লাগে, পিকচার এসে ইমোশন ক্রিয়েট করে, ইমোশনের পরে বিশ্বাস তৈরি হয়, বিশ্বাসের পরে মানুষ অ্যাকশন নেয় এবং অ্যাকশনের পরে রেজাল্ট পাওয়া যায়। অর্থাৎ আপনি রেজাল্ট পেতে হলে এর আগে অ্যাকশন নেওয়াই লাগবে। অ্যাকশন ছাড়া জীবনে কোনো ভালো রেজাল্ট আসে না কারো। জমিনে আগাছা জন্মানোর জন্যে কোনো কষ্ট করতে হয় না, কেমন জমিনে ফসল ফলানোর জন্য কষ্ট করতে হয়, জমিনে বাগান করার জন্য কষ্ট করতে হয়, জমিনটাকে জঙ্গল বানানোর জন্য কষ্ট করতে হয় না, এমনিতেই জঙ্গল হয়ে যায়। সো লাইফে ভালো কিছু যদি আপনি চান তাহলে সিরিয়াসলি সময় নিয়ে বসে প্র্যাকটিস করে সেটা অর্জনের পর সেটা অর্জন হবে। আর যদি এমনিতেই দিন চলতে থাকে তাহলে হচ্ছে জীবনটা আগাছায় ভরে যাবে, জঙ্গল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে জীবন, তাই না? আচ্ছা, আমার খুবই ভালো লাগছে, অনেকে লিখেছেন যে আমি আমার পরিবেশ ঠিক করছি, কেউ লিখেছেন যে আমি পজিটিভ চিন্তা করছি, কেউ বলছেন যে আমি অন্যকে ইন্সপায়ার করছি। এই যে এগুলোই হচ্ছে আমার জায়গা থেকে আমার কাছে মনে হয় আমার সাকসেস। যখন আমি দেখি যে কারো লাইফ পরিবর্তন হচ্ছে, সেটা সামান্য হোক না কেন, আমরা সেশনে দেখেছি যে সেলিব্রেট এভরি স্মল উইন্স, তাই না? অ্যাপ্রিসিয়েট এভরি স্মল উইন্স। আপনার ছোট ছোট অর্জনগুলোকে আপনি যেন অ্যাপ্রিসিয়েট করেন, আপনি যেন মূল্যায়ন করেন। সো আপনি যখন আপনার পরিবর্তন করেন, সেটা আমি যখন দেখি, এটা আমাকে অনেক আনন্দ দেয়, অনেক সুখ দেয়। সো যে এই কথাগুলো শুনছেন সিরিয়াসলি এবং কাজে লাগাচ্ছেন, যেমন আমি 25টা টপিক নিয়ে লিখতে বলেছিলাম। টপিক মিনস পয়েন্টস, যেগুলো আপনাকে ইরিটেট করে, আপনাকে ডিমোরালাইজ করে অথবা আপনাকে স্যাড ফিল করায়, এই বিষয়গুলোকে বলেছিলাম সলভ করার জন্য। যারা করেছেন তারা জানেন যে আসলে কতখানি উন্নতি হয়েছে, তাই না? সো ইটস অল অ্যাবাউট ইয়োর প্র্যাকটিস। প্রথম সেশনে আমি বলেছিলাম যে ইয়োর রেসপন্সিবিলিটি। গত সেশনে আমি বলেছিলাম যে প্র্যাকটিস করার জন্য। তো যারা প্র্যাকটিস করেছেন তারা নিজের রেসপন্সিবিলিটি নিয়ে প্র্যাকটিস করেছেন, যারা করেননি তাদেরকে আমি করাতে পারিনি, তাই না? মানে কি বিষয়টা হচ্ছে, আই সেড দ্যাট সাবিত রেহান ইজ গোয়িং টু ডু নাথিং, ইউ আর গোয়িং টু চেঞ্জ ইউর লাইফ ইনশাল্লাহ, ইউ আর গোয়িং টু টেক অ্যাকশন, ইউ আর গোয়িং টু ওয়ার্ক ফর ইউর সেলফ, ইউ আর গোয়িং টু ইমপ্রুভ ইউর সেলফ। প্রত্যেকের ইমপ্রুভমেন্ট এরিয়াস থাকে, আপনি নিজে খুঁজে বের করে আপনার নিজের ইমপ্রুভ করছেন, দ্যাটস রিয়েলি রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড। চলুন, কথা হয়ে গেল প্রায় 7 মিনিট, এবার আমরা ডিরেক্টলি টপিকে যাই। আজকের টপিক হচ্ছে রিলেশনশিপস। বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, স্পাউস, সন্তান, কাছের বন্ধু, কলিগস, পৃথিবীতে যে কারোর সাথে আপনার একটা সুন্দর সম্পর্ক, এই সম্পর্কটা কিভাবে আরও সুন্দর করা যায়, অথবা একটা সম্পর্ক নষ্ট হচ্ছে সেটাকে কিভাবে ঠিক করা যায়, এই নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো। চতুর্দিকে এত বেশি সম্পর্কের ভাঙন দেখা যায়, যেটা এখন খুবই ভয়ানক পরিস্থিতি সারা দুনিয়াতে। আগে ওয়েস্টার্ন কান্ট্রিজে অনেক বেশি ছিল, এখন মুসলিম কান্ট্রিজগুলোতেও এটা বাড়ছে, প্রতিদিন বেড়েই চলছে। এবং এই কথা আমি যখন বলছি এই মুহূর্তে, অনেকেই ফিল করতে পারছেন যে কার ঘরে কি চলছে, কার লাইফে কি চলছে, কার জীবনে কি চলছে। সো ইটস রিয়েলি ডিফিকাল্ট নাওয়াডেজ। তো আমি যে কথাগুলো আজকে বলবো, এগুলো আমি বিশ্বাস করি আপনার রিলেশনশিপটাকে সুন্দর করার জন্য অনেক কাজে আসবে। আচ্ছা, বেশ কিছু বিষয় আছে। প্রথম পয়েন্ট আকারে লিখি, প্রথম উপরে হেডলাইন দিই যে রিলেশনশিপ, তারপর 1 নম্বর পয়েন্ট হচ্ছে ফিলিং অফ কমনালিটি। ফিলিং অফ কমনালিটি অর্থাৎ কমন ফিল করানো, এটাকে র্যাপো বলে। আমরা যদি এক ওয়ার্ডে লিখতে চাই তাহলে হচ্ছে র্যাপো, RAPPO, র্যাপো। কেমন উচ্চারণটা র্যাপো হয়, র্যাপোর্ট দেখতে মনে হয়, পড়তে গেলে উচ্চারণটা হচ্ছে র্যাপো। তো পৃথিবীতে যত ধরনের রিলেশন আছে, যত ধরনের, সব রিলেশনের মূল ভিত্তি হচ্ছে র্যাপো। র্যাপো হচ্ছে কমন ফিল করা, একরকম ফিল করা। অর্থাৎ আপনি ভালো ফিল করছেন, আমিও ভালো ফিল করছি, টুগেদার। এই যে দুইজন একসাথে
ভালো ফিল করা, এটাকে বলে র্যাপো। কমন ফিল করা, এটার যদি আমি ব্যাখ্যা করতে যাই অনেক কথা আসবে। আমি মূল একদম সার নির্যাসগুলো বলছি। ধরুন আপনি কারোর সাথে বসে আছেন, তো একজন হেলান দিয়ে আছে আর একজন সোজা টানটান হয়ে বসে আছে, এটাতে র্যাপো ক্রিয়েট হবে না। কি করতে হবে, দুইজনই, ধরুন আপনার সামনে যে লোকটা বসে আছেন, ওনার বডির যে পশ্চার, উনি যেভাবে বসেছেন আপনিও ওইটার সাথে ম্যাচ করে বসুন, এতে একটা র্যাপো ক্রিয়েট হবে। আপনি অনেকক্ষণ, ধরুন আপনার সামনের ব্যক্তি একটু ডান দিকে কাত হয়েছে, আপনি তার সামনে বসা আছেন, তো আপনি একটু বাম দিকে কাত হবেন, তাহলে একটা র্যাপো ক্রিয়েট হবে। আপনার অবাক লাগবে কখন, যখন দেখবেন যে কিছুক্ষণ আপনি র্যাপো ক্রিয়েট করার পরে, অর্থাৎ আপনি এই যে কেউ ধরুন একটু টোন হালকা হাই টোনে কথা বলছে, আপনিও তার সাথে টোন ম্যাচ করে কথা বলছেন। কেউ একটু দ্রুত কথা বলছে, আপনিও তার সাথে মিলিয়ে একটু দ্রুত কথা বলছেন। কেউ একটু স্লো বলছে, একটু লো ভয়েসে বলছে, আপনি তার সাথে একটু স্লো একটু লো ভয়েসে কথা বলছেন। এইভাবে যখন বিষয়গুলো ম্যাচ করবেন, একরকম করে দিবেন, আমি এটাকেই বললাম যে ফিলিং অফ কমনালিটি, একরকম ফিল করানো। তো এইটা যখন হবে, কিছুক্ষণ পর দেখবেন যে আপনি ডান কাতে ছিলেন, হঠাৎ করে ইচ্ছে করে বা দিকে যখন আপনি কাত হবেন, দেখবেন সেও বা দিকে কাত হয়ে গেছে। তখন আপনি বুঝতে পারবেন যে ইউ আর কানেক্টেড নাও। এটা আমি একটা পারসেপশন থেকে বললাম। ধরুন বাবা আর সন্তান, সন্তান বাবার কথা শুনছে না, বাবা সারাক্ষণ সন্তানকে দোষ দিচ্ছে যে কোনো কথা শুনে না, শুধু দুষ্টামি করে, একটু সময় পড়তে বসে না, এগুলো বলছে। বাবার কোনো কথা সন্তান শুনছে না। তো বাবা কি কখনো খেয়াল করেছে যে সন্তানের সাথে বাবা র্যাপোই ক্রিয়েট করেনি? সন্তানকে শুধু ধমক দিচ্ছে। সন্তানকে আদর করে যে র্যাপো করা, অর্থাৎ একরকম ফিল করানো, একটা ভালো ফিল করানো, এইটা হয়তো ডিসকানেক্টেড হয়ে আছে, এই জন্য কোনো কথা শুনছে না। হাজব্যান্ড ওয়াইফ একজন আরেকজনকে দোষারোপ করছে, একজন আরেকজনের সাথে ঝগড়া করছে, আমরা কি একটু খেয়াল করে দেখেছি যে ওখানে র্যাপোটা ঠিক আছে কিনা, অর্থাৎ দুজনই কানেক্টেড ফিল করছে কিনা? এখন বস অ্যান্ড অফিসের একজন এমপ্লয়ি, এই দুইজন, বস শুধু সারাক্ষণ ধমক দিচ্ছে, এমপ্লয়ি হচ্ছে পিছনে গিয়ে গালি দিচ্ছে, অর্থাৎ বস আর এমপ্লয়ের মধ্যে র্যাপোটা নাই। কেমন? তো এখন আমি যদি আপনাকে বলি যে কোন কোন বিষয়ে ম্যাচ করলে, মানে কোন কোন বিষয়ে আপনি খেয়াল করতে পারেন র্যাপো ক্রিয়েট করার জন্যে, কমন ফিল করানোর জন্যে, অথবা কানেকশন ফিল করানোর জন্যে, কানেক্টেড হওয়ার জন্য কোন কোন বিষয়ে আপনি কমন অ্যাকশন নিতে পারেন। একটা হচ্ছে ভয়েস, কেউ কোন টোনে কথা বলছে, আপনি টোনটা তার সাথে ম্যাচ করুন। একটু জাস্ট খেয়াল রাখবো, এখানে নেগেটিভ যে অ্যাকশনগুলো আছে ওটা অ্যাভয়েড করব। কেউ ধরুন বাজে কথা বলছে, আপনিও বাজে বলবেন এমন না। কেউ ধরুন স্ল্যাং ইউজ করছে, আপনিও স্ল্যাং ইউজ করবেন এমন না। ওই র্যাপও দরকারই নেই। আই থিঙ্ক ওই জায়গা থেকে সরে আসা ভালো, এরকম মানুষের সাথে কনভারসেশনে না যাওয়া অনেক ভালো। আমি বলতে চাচ্ছি একটা প্রফেশনাল পরিবেশে অথবা একটা লাভলি পরিবেশে আপনি কিভাবে আরও কানেকশনটা বাড়াতে পারেন। ভয়েসটা ম্যাচ করবেন, যে সে যেই ভয়েসের যেই ভলিউম, এই ভলিউমের সাথে ম্যাচ করলেন। ভয়েসটা কী পরিমাণ স্পিডে সে কথা বলছে, এর সাথে ম্যাচ করলেন। এগুলো কথা, সে কি রিদমিক কথা বলছে নাকি ফ্ল্যাকচুয়েট করছে কথার মধ্যে, এগুলো একটু ম্যাচ করলেন। কেউ ধরুন একটু থেমে থেমে কথা বলছে, আপনিও তার সাথে একটু থেমে থেমে বললেন। কেউ অনেক স্পন্টেনিয়াসলি বলছে, আপনিও তার সাথে একটু স্পন্টেনিয়াসলি বললেন। এতে ওই লোকটা র্যাপও ফিল করবে। আদারওয়াইজ কি হয়, ধরুন একজন কথা ঠিকমতো বলতে পারছে না, আরেকজন খুব স্মার্টলি নিজেকে প্রেজেন্ট করছে, এতে অনেক সময় এমন হয় যে নিজেকে প্রেজেন্ট করতে পারছে না, সে ডাউন ফিল করে, বিলিটল ফিল করে। সো আপনি যদি তার লেভেলে এসে তার সাথে র্যাপো ক্রিয়েট করতে চান, একটু নর্মালি তার সাথে কথা বলুন। আপনি খেয়াল করে দেখবেন যে আপনি রাস্তায় কারোর সাথে কথা বলছেন, কোনো লাইক পথিক, কেউ গরিব দুঃখী কারোর সাথে কথা বলছেন, আপনি তার সাথে যদি অনেক হাই টোন, খুব কর্পোরেট টোনে কথা বলেন, সে অকওয়ার্ড ফিল করে। তার সাথে যদি একটু গ্রাম্য ভাষায় একটু আপন করে কথা বলেন, সে আপন ফিল করে, যে লোকটাকে আপন লাগলো, লোকটা খুব ভালো। আপনি যদি বস বস স্যার স্যার বিহেভ করেন, তাহলে তার কাছে মনে হবে এই লোকটা অহংকারী। সো এই জন্যেই বলছি যে আপনার সামনে যে ব্যক্তি আছে
কমিউনিকেশন, আমি মাঝে মাঝে বলি এভাবে যে আইনিকেশন না, কিন্তু যে আমি আমার উপরে ফোকাসড, কমিউনিকেশন, আমি আম কানেক্টিং উইথ ইউ, বাস। এটা কোনো ব্যাখ্যা না, আমি জাস্ট দুষ্টুমি করে মাঝে মাঝে এভাবে বলি। তো বিষয়টা হচ্ছে যে আপনার সাথে, আপনি যার সাথে কমিউনিকেট করছেন তার সাথে ম্যাচ করানোর জন্যে আপনি কি করলেন, ভয়েসের সাথে ম্যাচ করলেন, তার কথার সাথে ম্যাচ করলেন। আর কি করা যায়, বডি পশ্চার। ধরুন সে একটু দেয়ালে হেলান দিয়ে কথা বলছে, আপনিও একটু যদি দেয়ালে হেলান দেন, দেখবেন একটা র্যাপো ক্রিয়েট হয়েছে। কেউ ধরুন একটু সামনে ঝুঁকে কথা বলছে আপনার কাছাকাছি, তো আপনিও হালকা একটু সামনে ঝুঁকে কথা বললেন, এতে র্যাপো ক্রিয়েট হবে, কানেকশন তৈরি হবে। মানুষের বডিটা একটা অ্যান্টেনার মতো। অ্যান্টেনা যেমন একটা ফ্রিকোয়েন্সি টানে, মানুষের বডি এরকম ফ্রিকোয়েন্সি ম্যাচ করে, ফ্রিকোয়েন্সি টানে। আমি এই দিকে খুব বেশি কথা বলার সুযোগ পাবো না আজকে, ভেঙে না বললে বোঝা যাবে না। তো যেটা বলছিলাম যে ফিজিক্যাল মুভমেন্টটাকে ম্যাচ করানো, এটা আরেকটা বিষয়। আর কি হতে পারে, টপিক। আপনি খেয়াল করে দেখবেন যে আপনি যখন কোনো মার্কেটে যান, কোনো একটা কাপড় কিনবেন, আপনি যখন ওই একটা কাপড় ধরলেন, আর দোকানওয়ালা কিন্তু বলে যে আচ্ছা আপনি নেন আর না নেন, বসেন একটু চা অর্ডার করে, এগুলো বলতে থাকে, র্যাপো ক্রিয়েট করছে। তারপর বলবে যে আপনার দেশে বাড়ি কোথায়, আপনি বললেন অমুক জেলা, ও ওখানে তো আমার মামা চাকরি করে, আন্দাজি একটা কথা বলবে, মানে সে র্যাপো ক্রিয়েট করছে। তো এইগুলো করতে বলছি না, আমি বলছি যে আপনি সলিডলি, অনেস্টলি ওই মানুষটার সাথে গল্পের মধ্যে টপিক ম্যাচ করলেন। কেউ ধরুন হেলিকপ্টার নিয়ে কথা বলছে, আপনি সেখানে বললেন রিক্সা নিয়ে গল্প, তাহলে এটা ম্যাচ করবে না। আবার কেউ ধরুন হচ্ছে কাঁচা বাজারের কথা বলছে, সেখানে আপনি মেগা শপের কথা বলছেন, ম্যাচ করবে না। সো যখন আপনি কারোর সাথে ম্যাচ করতে চান, আমি আবারও বলছি কথাটা, এমন না যে এইটাই অবভিয়াস সবসময় এরকম করতে হবে। আপনি যখন কাউকে ভালো ফিল করাতে চান আপনার সাথে, আপনি তার মতো করে তার টপিকে যদি দু চারটা কথা বলেন, তার কাছে কমন ফিল হবে, তার কাছে ফ্লেক্সিবল লাগবে, আপনার সাথে শেয়ার করতে সে স্বাচ্ছন্দ্য বোধ করবে। এই জন্যে টপিকটাকেও আপনি ম্যাচ করতে পারেন। আর কি, আরও যদি ডেপথে যান, আরও গভীরে যান, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, তার মাইন্ডের পিকচারের সাথে ম্যাচ করতে পারেন। কিভাবে বুঝবেন, ধরুন কেউ কথা বলছে যে আচ্ছা যদি এরকম সুন্দর একটা বাড়ি হয়, একটা আঙিনা হয়, এই যে কথাগুলো বলছে, দেখুন সে কিন্তু পিকচার নিয়ে কথা বলছে। আর যদি সে বলতো যে পাখির কিচিরমিচির, অথবা এদিক থেকে আজানের শব্দ আসে, তার মানে সে সাউন্ড নিয়ে কথা বলছে। আর যদি হয় যে অনুভূতি নিয়ে বলছে যে ইস যদি ঘাস হয়, ঘাসের উপর দিয়ে খালি পায়ে হাঁটবো কি ভালো লাগবে, এটা অনুভূতি। সো কথার মধ্যে আপনি কিন্তু পেয়ে যাবেন। কেউ যদি পিকচার নিয়ে কথা বলে, তার ওয়ার্ডসের মধ্যেই আপনি ডিরেক্টলি কমান্ড পেয়ে যাবেন যে সে এখন পিকচার অ্যাক্সেস করছে তার মাইন্ডে। রিচার্ড ব্র্যান্ডলার এবং জন গ্রিন্ডার এই দুজন একটা কথা বলেন যে ইয়োর ওয়ার্ডস আর দ্য ডিরেক্ট ম্যাপ টুয়ার্ডস ইয়োর মাইন্ড। আপনি মুখে যে কথাগুলো বলছেন, এটা ডিরেক্ট ম্যাপ হচ্ছে মাইন্ডের। কেমন, তো কেউ কথা বললেই কিন্তু আপনি টের পাবেন যে সে এখন পিকচার নিয়ে বলছে, তো আপনিও তখন আরও পিকচার অ্যাড করবেন, তখন তার ভালো লাগতে শুরু করবে। আর কেউ সাউন্ড নিয়ে কথা বলছে, আপনি বললেন যে, কেউ বললো পাখির কিচিরমিচির, আপনি বললেন হ্যাঁ যদি পাশে সমুদ্রের ঢেউয়েরও শব্দটা থাকে, তার মানে কিচিরমিচিরও সাউন্ড, সমুদ্রের ঢেউও সাউন্ড, আপনি ম্যাচ করে দিলেন, সাউন্ড সাউন্ড, তখন ভালো লাগবে। যদি এমন হয় যে বললো যে ঘাস, আপনি বললেন হ্যাঁ যদি পাশে একটা দোলনা থাকে, দোলনায়ও বসে একটু হেলান দিয়ে দোলনায় একটু দুললে ভাল লাগবে। হ্যাঁ, এই যে, তার মানে হচ্ছে আপনি সামনের মানুষটার সাথে ম্যাচ করলে। একদম খুব ইম্পর্টেন্ট কথা হচ্ছে, এই বিষয়গুলো মানুষকে যখন টাচ করে তার তার ভালো লাগে, এবং এইটা আপনি তখনই অ্যাপ্লাই করবেন যখন আপনি তার সাথে অনেস্ট ভালো কিছু চাচ্ছেন। দেখুন আপনার হাতে ছুরি থাকলে সেটা দিয়ে আপনি যেমন ফল কাটতে পারেন, সেটা দিয়ে একজনের হাতও কাটতে পারেন। সো ছুরিটা হচ্ছে একটা টুল, যেটা আপনি ভালো কাজে ইউজ করতে পারেন, খারাপ কাজে ইউজ করতে পারেন। আপনার কাছে একটা মোবাইল ফোন আছে, এটা দিয়ে আপনি, এই যে যেমন আমি এখন লাইভে আসছি, এটা আমি একটা ইউটিলাইজেশন ফোনের। আর এই যে আমি আজকে শুরুতেই হচ্ছে বক্স দিয়ে রেখেছি, আমি ফোকাসড, আলহামদুলিল্লাহ, আই হ্যাভ গট আ সলিউশন। আচ্ছা, তো আমি ফোনটাকে ইউজ করছি, আবার ফোনটাকে মিস ইউজও করা যায়।
কেউ বিজনেস কমিউনিকেশন করছে, কেউ ফোনে থ্রেড দিচ্ছে। সো ফোনের দোষ নেই, মানুষের ইউটিলাইজেশন। তো আমি যে বলছি র্যাপো ক্রিয়েট করা, এটা হচ্ছে আপনি কারোর সাথে প্রপার একটা ভালো মিটিং করার জন্য, একটা বিজনেস করার জন্য, অথবা আপনার ঘরে রিলেশনটাকে আরও সুন্দর করার জন্য আপনি এগুলো ইউটিলাইজ করবেন। যত অবজার্ভ করবেন যে এই মানুষটা কি এখন পিকচার নিয়ে কথা বলছে, হ্যাঁ, আপনি একটা পিকচার দিবেন, দেখবেন তার ফেসটা উজ্জ্বল হয়ে গেছে। আপনার অবাক লাগবে যে এইভাবে কাজ করে বিষয়গুলো। কেউ একটু রিদমিক কথা বলছে, ধরুন ওয়ার্ডসের উপরে কেউ ফোকাসড, যে কত সুন্দর সুন্দর ওয়ার্ড বলে, তখন আপনি ওইখানে আরেকটা ভালো শব্দ যোগ করে দেন, তার ভালো লাগবে, যে এই লোকটার সাথে কথা বলতে ভালো লাগে। আপনার লাইফে এমন হয়নি যে কারোর সাথে অল্প সময় কথা বলেই মনে হয়েছে যে খুব ভালো লাগে, লোকটা যখন কথা বলে খুব অনেক কিছু শেয়ার করতে ইচ্ছে করে? কারণ কি, ওই লোকটা সামহাও র্যাপো ক্রিয়েট করতে পারে, হয়তো সে নিজেও জানে না যে সে কীভাবে র্যাপো ক্রিয়েট করছে। র্যাপো, আবারও বলছি, একটা কমন ফিল অথবা একটা কানেকশন, কেমন? তো এখন এই র্যাপো নিয়ে প্রথম বললাম যে এটা প্রথম পয়েন্ট, কোনো রিলেশনে র্যাপো ক্রিয়েট করা খুব জরুরি। এইটা সেদিন আমি একটা মিটিংয়ে বলছিলাম, কোথায় এক্স্যাক্টলি কথাটা হচ্ছিল, কোনো একটা এক্স্যাক্টলি মনে পড়ছে না, আই থিঙ্ক রকমারির কোনো একটা ইয়েতে মিটিং আমি বলছিলাম যে পৃথিবীতে যত মাইন্ড ট্রেনিং আছে, হিপনোথেরাপি আছে, সাইকোথেরাপি আছে, তারপর ধরুন কাউন্সিলিং আছে, যত ভালো টিচার আছে, যত ভালো প্রেজেন্টার আছে, যত ভালো লিডার আছে, আপনি যাকেই দেখবেন যে সে অন্য কারোর সাথে ভালো কমিউনিকেট করছে, সবখানে এই জিনিসটা কমন পাবেন, সবখানে, দুনিয়ার সবখানে। ইতিহাসও যদি ঘাটেন হাজার হাজার বছর ধরে, সেখানেও কমন পাবেন যে একজন মানুষ আরেকজন মানুষের উপরে কোনো ইনফ্লুয়েন্স ক্রিয়েট করেছে, সেখানে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে র্যাপো। কোনোভাবে সে কানেক্ট ফিল করাতে পারে, মানুষকে আপন ফিল করাতে পারে, এবং মানুষ ওই জেনুইন ফিলটা পায়। এই জন্যে হচ্ছে মানুষ কানেক্টেড হয়, কেমন? তো এই জন্যে আপনি আপনার প্রফেশনে, আপনার ঘরে, আপনার একদম কাছের মানুষের সাথে এখন থেকে চিন্তা করুন যে এই জন্যেই তো ঝগড়া হচ্ছিল, যে সে বলছে পিকচার, আমি বলছি সাউন্ড। সে কথা বলছে একটু হাই ভয়েসে, আমি একদম মিনমিন করছি, অথবা সে লো ভয়েসে কথা বলছে, আমি শাউট করছি, ম্যাচ করছে না। সে হচ্ছে একটু ফিলিংয়ে আছে, অর্থাৎ এইটা হচ্ছে ধরুন একটু আগে যেটা বললাম ঘাস, বললাম দোলনা, এই মানুষটা একটু ফিলিংয়ে আছে, সেখানে আপনি পিকচার দিচ্ছেন যেটা ফিলিং না, কেমন? তো আপনি যখন ম্যাচ করবেন দেখবেন রিলেশনে, র্যাপো ইজ দ্য জুস অফ রিলেশনশিপস, কেমন? লাইক শুকনো মরুভূমি না। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট রিলেশনশিপে। নাম্বার 2 হচ্ছে সার্টেন ফিল করানো, নিশ্চয়তা, নিশ্চিত ফিল করানো। আচ্ছা, ধরুন আপনি ছোট একটা বাচ্চার সাথে খেলছেন, আপনার নিজের সন্তান অথবা আপনার ভাগিনা, আপনার ভাগিনী, আপনার ভাতিজি, কাউকে নিয়ে আপনি খেলছেন। যখন আপনি উপরে ছুঁড়ে মারেন, তখনও সে হাসে। প্রথম কারণ হচ্ছে তার সাথে আগে থেকে আপনার র্যাপো আছে, এটা প্রথম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে সে আপনার সাথে সার্টেন ফিল করছে যে সে তো আমার মামা বা চাচা বা বাবা, আমার বড় ভাই, আমার মা। আমি দেখেছি যে এই মানুষটা আমার কেয়ার করে, আমাকে অনেক আদর করে, সে আমাকে কষ্ট দেবে না, আমাকে ছেড়ে দেবে না, ফেলে দেবে না। সে এই নিশ্চিত ফিল এর কারণে যখন আপনি ছুঁড়ে মারছেন, তার বডিটা শূন্যে ভাসছে, উপরে উঠে যাচ্ছে, ছোট্ট একটা বাচ্চা, সে তখনও কিন্তু হাসতেছে। ওই যে 2টা কারণ, প্রথম র্যাপো, তারপর হচ্ছে সার্টেনটি, নিশ্চয়তা। এখন আপনি জীবনে যত যা করেন সবখানে দেখবেন আপনার মাইন্ড প্রথমে নিশ্চিত ফিল করতে চায়। আপনি একটা বাসের টিকিট কাটেন, আপনি খেয়াল করে দেখেন, আপনি সবসময় বাসের টিকিট কাটার আগে নিজেকে নিজে মনে মনে কোশ্চেন করেছেন যে এই বাসের সার্ভিস কি ভালো কিনা। আপনি কোনো প্লেনের টিকিট কেটেছেন, সেখানে নিজেকে কিন্তু আপনি কোশ্চেন করেছেন যে এরা হচ্ছে, এদের ক্র্যাশ হিস্টোরি কেমন, এরা অ্যাক্সিডেন্ট কেমন করে, এরা কি সেফ কিনা।
সাবকনশিয়াসলি এই কোশ্চেনগুলো চলতে থাকে। আপনি একটা জমি কিনবেন, মনের মধ্যে কিন্তু আগে থেকে চলতে থাকে জমির কাগজপত্র ঠিক আছে কিনা। আপনি নিজে একটা মোবাইল ফোন কিনবেন, যে এই মোবাইল ফোনের কনফিগারেশন ঠিক আছে কিনা, এটার ক্যামেরা রেজুলেশন ঠিক আছে কিনা, এটা স্লিম কিনা, দেখতে ভালো কিনা, এটার কোম্পানির রেপুটেশন কেমন। আপনি সাবিত ইন্টারন্যাশনালে কোনো সার্ভিস নেবেন, আপনার কিন্তু মাইন্ডে ওইটা আগে এই কোশ্চেনটা এসছে যে সাবিত ইন্টারন্যাশনাল থেকে আমি ভালো কিছু পাবো কিনা, তাই না? দুনিয়াতে যা কিছু আপনি ডিসিশন নেন সবখানেই কিন্তু সব ছোট বড় সব ডিসিশনে আপনার মাইন্ডে থাকে যে আমি নিশ্চিত ফিল করছি কিনা। কেমন? আপনি নিজেকে কোশ্চেন করে দেখেন, আপনি যত অ্যাকশন নেন সব জায়গায় কিন্তু মাইন্ডে কোনো না কোনোভাবে এই প্রশ্নটা আসে যে এই ঠিক আছে কিনা, এটা ভালো কিনা, এটার রেপুটেশন ঠিক আছে কিনা, এটার কোয়ালিটি কেমন, এটার লংজিবিলিটি কেমন, কতদিন টিকবে, কেমন, এটা আমার জন্য কতখানি উপকারী, এটা দামে ঠিক আছে কিনা। কত প্রশ্ন মাইন্ডে। এত প্রশ্ন কেন? সার্টেন ফিল করার জন্যে, নিশ্চিত ফিল করার জন্য। রিলেশনশিপে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যখন আপনার স্পাউস শিওর থাকে যে আপনি দুনিয়ার যেখানে থাকেন আপনি তারই আছেন, সে টেনশনে থাকে না। আর যখন সে ডাউটফুল থটের মধ্যে থাকে যে আপনি ঘর থেকে বেরোইলে আপনি তার নাই, তখন সে অস্থির থাকে। অর্থাৎ আপনার আপনজনকে নিশ্চিত ফিল করানো এটা আপনার দায়িত্ব। এটা রিলেশনশিপের অনেক বড় একটা জায়গা। কেমন? আপনি আপনি দেখেন যে কোনো মানুষের সাথে আপনি বিন্দাস থাকেন, সে বন্ধু হতে পারে, সে এনিওয়ান ইন দ্য ওয়ার্ল্ড, যে কেউ হতে পারে। আপনার কাছে মনে হয় যে আমি পৃথিবীতে সেফিয়েস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড বিকজ আমি এই মানুষটার সাথে আছি। কেন এমন মনে হয়? আপনি নিশ্চিত আছেন যে এই মানুষটা আমার ভালো চায়, হোয়াট এভার হ্যাপেন্স হি অর শি উইল টেক কেয়ার অফ মি, এই ফিলটা আছে। আবার কোথাও এমন হয় যে খুব কাছের মানুষ কিন্তু তার সাথে আপনি আনসেফ ফিল করেন, যে আমার ওর আনসেফ লাগে, ওর সাথে আমার সেফ ফিল হয় না। কারণ কি? সে নিশ্চিত ফিল করায়নি বা করাতে পারেনি বা করাতে চায় না। কেমন? দুনিয়ার সব জায়গায় আপনি এটা অবজার্ভ করলে, এখন থেকে এই যে নোটস নিচ্ছেন, সেশনের শেষ হতে হতে আপনি অবজার্ভ করতে শুরু করবেন। যারা অনেক অবজার্ভ করে তারা নর্মালি একটু কম কথা বলে। আমি আজকেও সেশনের আগে সন্ধ্যায় বলছিলাম যে আমি ট্রেনিং আর সেশন ছাড়া নর্মালি একদম চুপ হয়ে যাই, তাই না? আমি অনেক অবজার্ভ করতে ভালোবাসি। এখন সেশনে তো আমি চুপ করে থাকলে হবে না, আমার কাজই এটা, তাই না? আচ্ছা, তো আপনি যখন অবজার্ভ করবেন অদ্ভুত লাগবে, দুনিয়াটা অনেক সুন্দর, অনেক কিছু বুঝতে পারবেন, অনেক বেশি এক্সপ্লোর করতে পারবেন। যে এই যে মানুষটা এখন চিৎকার চেঁচামেচি করছে, আপনি এক্স্যাক্ট পয়েন্ট ধরে ফেলতে পারবেন যে এই ঘটনা ঘটছে ওর সাথে। এই যে মানুষটা মন খারাপ, আমি যদি তাকে একটু ফোকাসটা একটু অন্যদিকে নিয়ে দেই তাহলে এই মানুষটা হালকা ফিল করবে। আপনি একটু ট্রাই করে দেখবেন যে মানুষটা হালকা ফিল করছে, আপনার অনেক ভালো লাগবে। সো অবজার্ভ পিপল, অবজার্ভ দ্য বিহেভিয়ার অফ পিপল। কেমন? আপনি দেখবেন যে আচ্ছা এই যে লোকটা নিশ্চিন্তে যাচ্ছে, কেন এত নিশ্চিন্ত? দেখবেন যে তার ব্যাকগ্রাউন্ডে কিছু একটা আছে, যে সে হয়তো ওই কোম্পানির উপরে নিশ্চিত বা ওই ব্যক্তির উপরে নিশ্চিত ফিল করে, অথবা আপনজনের সাথে নিশ্চিত ফিল করে। তো এগুলো অবজার্ভ করার বিষয়। নাম্বার 2 বললাম। কেমন? নাম্বার 3 নাম্বার পয়েন্ট, রিলেশনশিপ নিয়ে কথা বলছি। নাম্বার 3 হচ্ছে ভ্যারিয়েশন। ভ্যারিয়েশনটা হচ্ছে ভিন্নতা। কেমন? এখন একটা রিলেশন, ধরুন শুক্রবার হলো, কালকে তো শুক্রবার, আমাদের দেশে শুক্র শনি ছুটি। শুক্রবার হলো, এখন আপনি আপনার আপনজনকে নিয়ে যাচ্ছেন ফুচকা খাওয়াতে। কেমন? এখন ফুচকা তার ভালো লাগে, সে খুশি, ফুচকা খেলো। পরের শুক্রবার আবার হচ্ছে ছুটির দিন, তাকে নিয়ে যাচ্ছেন ফুচকা খেতে। একটু তার মনটা খারাপ হলো যে আগের শুক্রবারেও ফুচকা, এবারও ফুচকা। এরপরে তৃতীয় সপ্তাহে যখন আপনি ফুচকার দিকে রওনা করবেন, সে কিন্তু বলেই বসবে যে বাংলাদেশে কি ফুচকা ছাড়া আর কিছু পাওয়া যায় না। মানে কি? সে পছন্দ করে ফুচকা, কিন্তু এই ভ্যারিয়েশন এখন দরকার, যে একই জিনিস। আচ্ছা, এই মাত্র কোরবানি ঈদ গেল, একটা এক্সাম্পল নেই আমরা। এই মাত্র হচ্ছে কোরবানি ঈদ গেল। এখন ধরুন ঈদের দিন সকালবেলা আপনি গরুর গোশত দিয়ে ব্রেকফাস্ট করলেন বা দুপুরে খেলেন, রাতেও গরুর গোশত। পরের দিন, একদিন দুদিন যেতে যেতেই
আমরা কি বলি যে একটু ভর্তা টর্তা দাও, একটু ডাল ভাত, একটু সবজি টবজি, আর গোশত ভালো লাগছে না, খেতে পারছি না। এটা কেন হয়? হতে পারে যে আপনার অনেক প্রিয় খাবার এটা, কিন্তু আপনার আর ভালো লাগবে না। ধরুন আপনার বিরিয়ানি খুব পছন্দ, আপনি পরপর 2-3 বেলা খেলে আর ভালো লাগবে না। আপনার কথার কথা মিষ্টি খুব পছন্দ, তো কয়েকবার মিষ্টি খাওয়ার পর আর ভালো লাগবে না, যে আর ভালো লাগছে না। দ্যাট মিন্স মানুষের মাইন্ডে এইটা খুব ভয়ানকভাবে কাজ করে। একটা একটা মানুষ যখন জেলখানায় থাকে, তার সবচেয়ে বড় কষ্ট কী? তার প্রতিদিন একই রকম লাইফস্টাইল, প্রতিদিন একইভাবে একটা আবদ্ধ জায়গায় সে একইভাবে কাটায় সময়। ধরুন আপনাকে যদি বুর্জ খলিফায় 135তম তলায় যদি রাখা হয়, সেখানে আপনি একটা প্রেসিডেন্সি সুইটে আছেন, সেখানে হচ্ছে সারাদিন থাকেন, মেঘের উপরে মেঘ দেখেন, সূর্যোদয় দেখেন, সূর্যাস্ত দেখেন। তারপর কি হয়? আপনাকে বুফে খেতে হয়, কিন্তু শর্ত হচ্ছে আপনি ওই রুম থেকে বেরোতে পারবেন না। আপনি বুর্জ খলিফায় থাকেন, 7 স্টারে থাকেন, কিন্তু আপনি ওখান থেকে বেরোতে পারবেন না, এটা শর্ত। তাহলে আপনি কি ওখানে থাকতে চাইবেন, না বলবেন যে গ্রামে যাই, মাছ ধরি, খাই, এটাই ভালো, আমার এই বুর্জ খলিফায় আর ভালো লাগছে না? কারণ মাইন্ড অস্থির হয়ে যায়, ভ্যারিয়েশন দরকার। এবার চলুন আমরা এই কথাগুলোকে রিলেশনশিপের ক্ষেত্রে দেখি। ধরুন আপনি আপনার স্পাউসকে কোনো ধরনের ভ্যারিয়েশন দিচ্ছেন না। সেটা ধরুন একই রকম লাইফস্টাইল চলছে আপনার নিজের জন্য। আপনি সকালে, আমি পুরুষদেরকে বলছি, ধরুন সকালে অফিসে যাচ্ছেন, আপনার ঘরের মানুষ ঘরে থেকে যাচ্ছে, পরের দিন আবার অফিসে যাচ্ছেন, সে থেকে যাচ্ছে। এই হচ্ছে লাইফ, সারাদিন, সারা সপ্তাহ, সারা মাস এই চলছে। তো এইটাই যথেষ্ট ডিপ্রেশনের জন্য। কেমন? একজন সিএ এসছিলেন, সিএ, তো ওনার ওয়াইফ ওনাকে নিয়ে আসছেন। তো আমি ওনার লাইফস্টাইল শুনলাম। উনি 21 বছর ধরে, আমি এক্স্যাক্টলি 21 বলাটা ঠিক হবে না, এরকম লম্বা একটা সময় ধরে এক জায়গায় জব করছেন বা সেম প্রফেশনে আছেন। তো মূল বিষয় যেটা হচ্ছে যে ওনার প্রতিদিনের রুটিন একই রকম। সকালে অফিসে যান, বিকালে বাসায় আসেন, ঘুমান, আবার অফিসে যান, বিকেলে বাসায় আসেন, ঘুমান, এরকম। ওনার লাইফে কোনো ভ্যারিয়েশন নাই। তো আমি বললাম যে আপনার এই জায়গাটাতে একটু প্যাটার্ন চেঞ্জ করুন, এটাই হচ্ছে এখন জরুরি কাজ। এটা না করলে উপায় নেই আসলে। কেমন? এখানে একটু জরুরি, এটা অফিসেও কথা বলতে হবে যে আমার এটাই আমার ট্রিটমেন্ট, আমার একটু সময়টাকে আকপিচ করতে হবে, আমার কাজের ধরনটাকে আকপিচ করতে হবে, নয়তো উপায় নেই। অনেকেই আছেন যারা জবে যান, সকালে দেখবেন মনটা খারাপ, অফিসে যাচ্ছে ফেসে কোনো হাসি নাই, সন্ধ্যায় আসতেছে মন আরও খারাপ, আরও টেনশন নিয়ে বাসায় ফিরে যাচ্ছে। এই জীবন চলছে। সো লাইফে ভ্যারিয়েশন খুব দরকার। রিলেশনশিপের কথা বলছিলাম, যে আপনজনের সাথে কিছু মোমেন্টস ক্রিয়েট করুন, হ্যাঁ, যেই মোমেন্টসগুলো সারা জীবন আপনার মনে থাকবে। আমি যখন বলি মোমেন্টস ক্রিয়েট করার কথা, তখন একটু ভেঙে এই জন্যে বলতে হয় যে অনেকে আমরা মনে করি যে অ্যাজ ইউজুয়াল লাইফ চলছে, আমি জব করি, টাকা পয়সা ইনকাম করি, খাই দেই, বাসা ভাড়া দেই, অথবা নিজে ফ্ল্যাট কিনি, জমি জমা কিনি, এই তো জীবন। এইটা জীবন না। এটা তো কত মানুষই করছে, কতভাবেই কত রকম ইনকাম মানুষ করছে। জীবনের বড় বড় অংশের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আপনজনদের সাথে মোমেন্টস ক্রিয়েট করা। কেমন? ধরুন একটা বিকেল, যে বিকেলটা মনে রাখার মতো। আমার এই যে বলতে বলতে আমি সেশনের সময় সবসময় ফ্লোতে থাকি, আগে থেকে সেট করা থাকে না কোনো কথা। তো আমি হঠাৎ এখনই মনে পড়লো আমার টিনেজ লাইফে, আমার মনে পড়ে যে আমাদের বাসার ছাদে আমি, বাবা মা, আমার ছোটো বোন, আমরা পাটিতে শুয়েছিলাম, সন্ধ্যায় মাগরিবের পরে গল্প করছিলাম। এই যে কথা বলতে বলতে আমার হঠাৎ মনে আসলো, এইটা আমাদের একটা মোমেন্ট ছিল, যেটা নর্মালি ঘটে না এখন, তাই না? এখন অন্যরকম মোমেন্টস ক্রিয়েট হয়। তো এই যে একটা মোমেন্ট, একটা একটা সন্ধ্যা, এরকম আপনি কিন্তু চাইলে নিজেরা স্বেচ্ছায় করতে পারেন। আমরা চাইলে নিজেরা সুন্দর সুন্দর মোমেন্টস ক্রিয়েট করতে পারি। ধরুন আপনি রাস্তায় গেলেন, কোথাও একটা পথ শিশুকে দেখলেন, তার সাথে আপনি ডিনার করলেন, তাকে একটু আদর করলেন, তার একটু টেক কেয়ার করলেন, একটা মোমেন্ট ক্রিয়েট হলো। এবং এইটা যখন করছেন তখন আপনার আপনজনকে সাথে রাখলেন, এই দুইজনের জন্য একটা মোমেন্ট ক্রিয়েট হয়ে গেল। কেমন? আরেকটা ঘটনা মনে পড়ল, নারায়ণগঞ্জের একজন ব্যবসায়ী, উনি হচ্ছেন
গার্মেন্টস আছে তার 2-3টা, নারায়ণগঞ্জ চাষারায় তার বাড়ি। তো উনি এসেছিলেন, উনি বললেন যে এরকম লাইফে কোনো মজা পাই না, এত ইনকাম করছি, দান খয়রাত করছি, লাইফে অনেক কিছু আছে, কিন্তু লাইফে ভালো লাগে না কিছু। তো আমি ওনাকে বললাম যে আপনি দান কিভাবে করেন? বলে যে আমার লোকজন আছে, তারা দিয়ে আসে, আমি অনেকগুলো ফ্যামিলি চালাই। তো আমি বললাম যে তাদের সাথে কি বসা হয়? বলল না না, আমি তো বসি না, অনেককে চিনিই না। তো আমি বললাম আপনার যেহেতু ভালো লাগছে না, আপনি একটু নিজেকে ভালো লাগানোর জন্য কিছু মোমেন্টস ক্রিয়েট করুন। আপনার প্রিয়জন, আপনার ওয়াইফকে সাথে নিয়ে ওই মানুষগুলোকে যাদেরকে আপনি প্রতি মাসে টাকা পয়সা দিচ্ছেন, তাদেরকে কোনো এক বেলায় ডাকুন, তাদের সাথে একসাথে একটা বুফের ব্যবস্থা করুন, অথবা আপনার অফিসে ডাকুন, সবাইকে নিয়ে একটু গল্প করুন, একটু খাবার দাবারের। এবং কখনো আপনি নিজেই যে টাকাটা পাঠিয়ে দেন, সেটা পাঠিয়ে না দিয়ে আপনি দিয়ে আসুন। এটা আপনার জন্য, আপনার ট্রিটমেন্ট দরকার, আপনার ভালো লাগা দরকার। কারণ কন্ট্রিবিউশন ইজ হ্যাপিনেস। মানুষ যখন অন্যের জন্য করে তার ভালো লাগে, অ্যান্ড সেটা যদি ফ্যামিলির সাথে একসাথে হয়, তখন ফ্যামিলি বন্ডিং বেড়ে যায়। এখন আমি আপনাকে ছোট্ট আরেকটা গল্প শোনাই। এটা ঢাকায় বসুন্ধরা এরিয়ার এক কর্পোরেট পার্সন, উনি ট্রেনিংয়ে এসছেন। তো উনি বললেন যে এরকম লাইফে কোনো কিছু ভালো লাগছে না, কর্পোরেট লাইফ আমার, আমি ডেজিগনেশন ভালো, স্যালারি ভালো, ফ্যাসিলিটিস ভালো, আমার টপ ক্লাস লাইফস্টাইল, কিন্তু আমার ভালো লাগে না কিছু। তো আমি 2-4 কথা শোনার পরে জানলাম যে তার বাবা মারা গেছেন, তার মা আছেন, মা বাসায় থাকে, মায়ের সাথে বাসায় টুকটাক কথা হয়, কখনো বের হওয়া হয় না মাকে নিয়ে। তো আমি বললাম যে আপনি একটু মাকে নিয়ে বেরোন, আপনি তো, উনি বললেন যে উনি ওনার সন্তানদের নিয়ে, ওনার ওয়াইফকে নিয়ে উনি দেশের বাইরে ঘুরতে যান। তো আমি বললাম দেখেন, আপনার মায়ের তো মানে আপনার তো বাবা নাই, আপনার মা তো স্বামীহীন এখন, তাই না? তারও তো একটু ঘুরতে ইচ্ছে করতে পারে, আপনি আপনার মাকে নিয়ে একটু ঘুরতে যান। তো উনি কী করলেন, যে বসুন্ধরায় থাকেন, উনি ওয়েস্টিনে গেলেন, রাত্রে ডিনার করলেন ওখানে। ওয়েস্টিনের বুফেটা ভালো হয়। তো ধরেন ওয়েস্টিনে ওখানে, তো উনি আমাকে পরে শেয়ার করলেন যে আমার মা অনেক খুশি ছিলেন, আর একটু পর পর শুধু চোখে পানি আসতেছিল মায়ের। তো বললাম যে মা তুমি কান্না করছো কেন? আমি তো তোমার নিয়ে আসলাম তোমার জন্য ভালো লাগে। তো মা বলছে যে তোর বাবা মরে যাওয়ার পরে আমার এই ভালো লাগাটা এতদিন হয়নি, আজকে অনেক দিন পরে আসলে অনেক ভালো লাগছে, এই জন্য চোখে পানি আসতেছে। কেমন? তো এই মোমেন্টসগুলো ক্রিয়েট করা দরকার। এই মোমেন্টস হয়তো এই লোকটার মা হয়তো এত বছর ধরে বা এত লম্বা সময় ধরে এরকম একটা মোমেন্টের আশায় ছিল যে একটু আপনজন বলতে, এখন সন্তান আছে, একটু আপন ফিল করাবে, একটু টেক কেয়ার করবে, একটু ইম্পর্টেন্স দিবে, তাই না? তো এরকম ভ্যারিয়েশন, অনেকগুলো কথা বললাম, কারণ ভ্যারিয়েশন মাইন্ডের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। সেটা আপনার নিজের জন্যও, আপনার রিলেশনশিপেও। কখনো একটু গল্প করলেন, কখনো একটু খেলাধুলা করলেন, কখনো একটু বাইরে নিয়ে গেলেন, কখনো ছাদে গেলেন, কখনো যদি সামর্থ্য থাকে দেশের বাইরে গেলেন। আমি বলছি না যে ভ্যারিয়েশন অনেক এক্সপেন্সিভ, ভ্যারিয়েশন হতে পারে ওই যে আগে বলছিলাম ফুচকা, এবার আপনি ভেলপুরি নিয়ে আসেন, নয়তো একদিন চকলেট নিয়ে আসেন, নয়তো একদিন আইসক্রিম নিয়ে আসেন। যদি এগুলোর কথার কথা, এগুলোর টাকাও হয়নি, তাহলে একটা ব্যালকনিতে বসে একটা গল্প জুড়ে দিলেন, কিছু স্টোরি শেয়ার করলেন। এভাবেই তো মোমেন্টস ক্রিয়েট হতে পারে, তাই না? মোমেন্টস আর নট অলওয়েজ এক্সপেন্সিভ, ইউ ক্যান ক্রিয়েট ইট এনি টাইম। আচ্ছা, তাহলে কি কি বললাম? প্রথম র্যাপো বললাম, কমন ফিল করানো, কানেকশন তৈরি করা। তারপর বললাম নিশ্চিত ফিল করানো যে হোয়াট এভার হ্যাপেন্স আম উইথ ইউ, আম টেকিং কেয়ার অফ ইউ, আল বি উইথ ইউ ফর দ্য রেস্ট অফ মাই লাইফ। এই ফিলটা তাকে দেওয়া, এটা জেনুইন, প্রত্যেকটা কাজ জেনুইনলি করা উচিত, প্রত্যেকটা কাজ জেনুইনলি করা জরুরি। আর নয়তো রিলেশনটাই তো ফেক মনে হবে, তাই না? প্রত্যেকটা জিনিস ভেতর থেকে আসা জরুরি, মন থেকে, ভেতর থেকে আসা জরুরি। ওকে, 4 নাম্বার হচ্ছে ইম্পর্টেন্স, গুরুত্ব, ইম্পর্টেন্স। আচ্ছা, একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরুন কেউ একজন কোনো অফিসে জব করছে, সে ওখানে ভালো স্যালারি পাচ্ছে, ভালো রকম তার ফ্যাসিলিটিস আছে, তার ডেজিগনেশন ভালো, পরিবেশ ভালো, সব কিছু ঠিক আছে, ধরেন হেলথ কেয়ার সব কিছু সে পাচ্ছে, কিন্তু বলছে যে আমি জব করব না, আমার ভালো লাগে না। কী কারণ?
আমার ইম্পর্টেন্সই নাই, আমাকে গুরুত্বই দেয় না, আমি যে এত কাজ করি আমাকে অ্যাপ্রিসিয়েটই করে না, সবার সামনে কোনো দিন বলেছে যে আমি এই অর্জনগুলো আমার, কোনো দিন বললই না। এই জন্য দেখবেন যে কর্পোরেটে প্রতি বছর টপ পারফর্মার্সদেরকে পুরস্কৃত করা হয়, তাদেরকে ইন্টারন্যাশনাল ট্রেনিংয়ে পাঠানো হয়, তাদেরকে গিফট দেওয়া হয়, কাউকে গাড়ি দেওয়া হয়, এরকম মানে অর্জন অনুযায়ী তাকে খুশি করা হয়। কেন? এটা ইম্পর্টেন্স দেয়া, যে আপনি অনেক করছেন এই কোম্পানির জন্য, এটা ইম্পর্টেন্স, এটা জেনুইনলি দেওয়া জরুরি। তো এখন আমরা কি করি, আমরা ভুলটা কোথায় করি? আমরা তো বাইরের মানুষকে অনেক ইম্পর্টেন্স দিই, আরে দোস্ত তোমার জন্য আমার জান প্রাণ, এদিকে আপনজন কষ্টে আছে, কান্না করছে, কেমন? তো আমরা খুব একদম কাছের মানুষগুলোকে ইম্পর্টেন্স দেই না। দেখা যায় অন্য কাউকে খুব সম্মান দিচ্ছি, খুব সম্মান করছি, কিন্তু খুব কাছের মানুষ আপনজনকে অন্যের সামনে ইনসাল্ট করছি, অপমান করছি, কেমন? তো এই যে ইম্পর্টেন্স, এটা হচ্ছে একটা হিউম্যান নিড, মানুষের প্রয়োজন, যে এটা দেওয়াই লাগবে। না দিলে মানুষ অস্থির হয়ে যাবে, না পেলে মানুষ অস্থির হয়ে যাবে। যেমন আপনি খেয়াল করে দেখবেন যে কারো একটা সন্তান হয়েছে, 2-3 বছর পরে আরেক সন্তান হয়েছে। তো দ্বিতীয় বাচ্চা যখন হলো, প্রথম বাচ্চা তখন জেলাস ফিল করতে থাকে, প্রথম বাচ্চা কান্নাকাটি করে, তার মনে হয় যে দ্বিতীয় বাচ্চার আদর বেশি, দ্বিতীয় বাচ্চাকে কোলে নিলে প্রথমটা এসে বাহানা করে, কান্নাকাটি করে। কেন? তার কাছে মনে হচ্ছে যে আমার চেয়ে ওর বোধহয় ইম্পর্টেন্স বেড়ে গেল, আমার চেয়ে আমার ছোট ভাই বা ছোট বোনের বোধহয় তার প্রতি আদর বেশি বাবা মায়ের, তার যে টেক কেয়ার এখন বেশি দরকার, এটা তো সে বোঝে না। সে মনে করে তার এত কোলে নেয়, তার এত আদর করে, আমারে কোলে নেয় না, এটা তার ফিল হওয়া শুরু করে। কেন? কারণ সে ইম্পর্টেন্স চায়, মানুষ ইম্পর্টেন্স চায়, হিউম্যান বিং, সে গুরুত্ব চাইবেই। তো আপনি আপনার আপনজন যদি লিস্ট করেন না, তাহলে দেখবেন এই যে হাতে 10টা আঙ্গুল, আপনজন এই 10 আঙ্গুলের চেয়ে নর্মালি কমই হয়। দেখা যায় আপনি খুব খুব কাছের মানুষ, খুব আপনজনের লিস্ট করেন, দেখবেন 4 জন 5 জন 6 জন 7 জন, বেশিরভাগ লাইফে, বেশিরভাগ ফ্যামিলিতে এই 10 আঙ্গুলের চেয়ে কম হয় আপনজন। তো এই কয়জনের ইম্পর্টেন্স দিতে তো কঠিন কিছু না, তাই না? আমরা দেখা যায় বাবার ইম্পর্টেন্স, কথার কথা কথার কথা, বাবা আসছে অফিসে, তাকে আমি ইম্পর্টেন্স দিলাম না, আমি দিচ্ছি আমার ক্লায়েন্ট আসছে বিজনেসের জন্য, তাকে ইম্পর্টেন্স দিচ্ছি। তো এটা বিষয়টা আমি বোঝাতে পারছি আই থিঙ্ক, যে বাবার চেয়ে কি ক্লায়েন্টের ইম্পর্টেন্স বেশি হয় কখনো? মানে আপনার লাইফে কি আপনার বাবার চেয়ে ভ্যালুয়েবল আপনার ক্লায়েন্ট, বিজনেস ক্লায়েন্ট? মানে আমরা এইভাবে ভ্যালিউকে নষ্ট করি, ভ্যালিউ কনফ্লিক্ট করি। যার কাছে বিজনেস ক্লায়েন্টের ইম্পর্টেন্স বেশি, সে বাবাকে কষ্ট দিচ্ছে। যার কাছে বাবার ইম্পর্টেন্স বেশি, সে ক্লায়েন্টকে বলছে যে আমার বাবা আসছেন, আপনি কাইন্ডলি একটু বসুন, আম সরি, আমার একটু সময় লাগবে, আমি বাবাকে একটু কথা বলে বাবাকে বাসায় পাঠিয়ে দিচ্ছি, দেন আপনার সঙ্গে আমি কথা বলবো। এতে তো ওই লোকের রেসপেক্টও বাড়বে আপনার প্রতি। তাই না? আমরা কি করি, আমরা এইভাবে ভ্যালিউকে কনফ্লিক্ট করে ফেলি, বিগার ভ্যালিউ নষ্ট করি, ইম্পর্টেন্স দেই না, স্মলার ভ্যালিউকে ইম্পর্টেন্স দেই। এই করে করে আপনজনের সাথে সম্পর্কে দূরত্ব বাড়ে, সম্পর্ক নষ্ট হয়। তো ধরুন আপনি আপনার ফ্রেন্ডকে ইম্পর্টেন্স দিচ্ছেন, আপনার ওয়াইফকে বা আপনার হাজব্যান্ডকে ইম্পর্টেন্স দিচ্ছেন না। যদি এমন হয়, আমি আপনাকে বলছি না, আমি আমার কথার ফ্লোতে এইভাবে বলছি। তো ইম্পর্টেন্স, এটা মানুষ খুব চায়, খুব দরকার, লাগবেই লাগবে। আচ্ছা, 4টা বললাম। 5 নম্বরে হচ্ছে লাভ, ভালোবাসা। কেমন? ভালোবাসা, এটা যদি আপনি গ্রামাটিক্যালি দেখেন, তাহলে এটা নাউন হয়, ভার্বও হয়। নাউন হচ্ছে ভালোবাসা, যেখানে কোনো ক্রিয়া নাই, কোনো কাজ নাই। ভার্বে হচ্ছে ক্রিয়া আছে, কাজ আছে। তো ভালোবাসা বিষয়টা এরকম যে আপনার কাজে প্রকাশ করা জরুরি। ধরুন আপনি বললেন যে আমি যে ভালোবাসি সে বুঝে নেবে না, কেন বুঝে নেবে? বুঝে নেওয়ার বিষয় না তো এটা, আপনার বুঝাইতে হবে, তাই না? কাজে কর্মে প্রকাশ করতে হবে যে আই লাভ ইউ। হ্যাঁ, এটা বলতে হবে, এটা কাজে কর্মে প্রকাশ করতে হবে, দ্যাট ইউ লাভ দ্যাট পারসন, এটা বোঝাতে হবে, জরুরি। আচ্ছা, একটা স্টোরি শেয়ার করি। একটা সেলিব্রিটি কাপল, দেখুন আমি সেলিব্রিটি বললে আপনি কোনো পিকচার মাইন্ডে আনবেন না, অনেকের সাথে কাজ হয় আল্লাহর রহমতে, এবং অনেক অ্যাক্টরসদের সাথে কাজ হয়, যেটা আমি অনলাইনে দিই না, তাদের পার্সোনাল লাইফ, তাদের নিজস্ব
কোনো বিষয় থাকলে, স্ট্রেসে থাকলে আসে। তো সেশনে আসলে তো আমি আর বলবো না যে আপনার সেশনে আমি নিব না। I respect everyone as a human being. I respect every single person on this beautiful planet Earth. I don't care in which religion that person is, in which thought process, or in which political party he or she is. I don't really bother about that. আমি শুধু বুঝি যে এটা উনি একজন মানুষ। I need to respect this person, কারণ who knows মরার আগে আমার কি অবস্থা হয় আর সে কত ভালো অবস্থায় চলে যায়, who knows, তাই না? আল্লাহ জানে যে কাকে কোন মর্যাদায় নিয়ে যাবেন। আমার কি হবে, আই ডোন্ট নো মাই ফিউচার। আমি স্মল পারসন। তো যেটা বলছিলাম, এক সেলিব্রিটি কাপল আসছে। তো ওয়াইফ বলছে যে আমার কোনো কেয়ারই করে না, এটা তার অভিযোগ। তো আমি ওই হাজব্যান্ডকে বললাম যে আপনার কি কথা আছে বলুন। তো উনি বললেন যে আমি কেয়ার করি না। এই যে ঢাকায় যে ফ্ল্যাটটা কিনলাম, আমি লোকেশনও বলছি না, লোকেশন বললেও কেউ তো পরিচিতরা ধারণা করে ফেলবেন। তো বলে যে এই যে আমি ফ্ল্যাটটা কিনলাম, এটা কার নামে কিনেছে জিজ্ঞেস করেন তো। এটা ওর নামে কিনেছে যে আমার হঠাৎ কিছু যদি হয় তাহলে ও যেন স্টেবল থাকে, ওর যেন লাইফটা সেট থাকে, ওর যেন থাকার জায়গা নিয়ে ভাবতে না হয়, টেনশন করতে না হয়। তো আমি এটা কেন করেছি? আমি কেয়ার না করলে কেন করছি এটা? এরকম ও যে পড়াশোনা করতে চায়, আমি ওর পড়াশোনাও বন্ধ করি নাই। যে ও আরও ভালো করতে চায় লাইফে, ও স্টেবল হোক, ও যদি জব করতে চায় তাতেও আমার কোনো বাধা নেই, করুক। আমি কেন করি? যে আমি চাই যে ওর লাইফেও এক্সপ্লোর করুক। আমি তার কেয়ার না করলে এগুলো কেন করি? তো এখন আমি ওই লোকের ওয়াইফকে জিজ্ঞেস করলাম যে এই যে আপনার হাজব্যান্ড তো বলছে যে কেয়ার করে, আপনার কি বলার বলেন। তো উনি আবার বললেন যে আপনি জিজ্ঞেস করেন আমাকে কখনো টাওয়েল এগিয়ে দেয় কিনা, আমার জন্য কখনো ফুল নিয়ে আসে কিনা জিজ্ঞেস করেন। একদিনও একটা হাতে করে একটা ফুল নিয়ে আসলে কি হয়, সেলিব্রিটি হয়েছে। আমার একটু বাইরে হাঁটতে ইচ্ছে করে, সে সেলিব্রিটি মানুষ, আমার কোনো দিন রাতেই একদিন বাইরে গিয়ে হাঁটুক, কেন করে না? আমি তার মানে কি? একজনের কাছে কেয়ার মানে হচ্ছে ফ্ল্যাট, টাকা পয়সা, ক্যারিয়ার। আরেকজনের কাছে কেয়ার হচ্ছে ছোট্ট ছোট্ট কেয়ার, ছোট্ট ছোট্ট ইভেন্টস, ছোট্ট ছোট্ট মোমেন্টস। কেমন? তো এক একজন এক একভাবে প্রকাশ করে। এই প্রকাশটা কার সাথে কিভাবে করবেন সেটাও বোঝা জরুরি। এটা অবজারভেশনে পাবেন। অবশ্যই টুলস, টেকনিক্স অ্যান্ড প্রসেস আছে। যদি আজকে সময় হয় আমি বলবো ইনশাল্লাহ, সময় না হলে পরবর্তী সেশনে কখনো বলবো যে কিভাবে বোঝা যাবে যে কার মধ্যে কোন বিষয়টা বেশি কাজ করে, সেটা কিভাবে আপনি বুঝতে পারবেন। ইনশাল্লাহ কথা হবে। তো যেটা বলছিলাম যে ভালোবাসাটা প্রকাশ করার জিনিস, এটা আপনি অবজার্ভ করবেন যে আপনার আপনজন কিভাবে বুঝতে পারে যে আপনি ভালোবাসেন। আপনজন হতে পারে যে আপনি একটা হাগ দিলে, আপনি একটু জড়িয়ে ধরলেই সে বুঝবে যে ইউ লাভ দ্যাট পারসন। কেউ হয়তো আপনার লাভটা প্রকাশ, আপনি যদি বাইরে থেকে আসার সময় হাতে করে কিছু নিয়ে আসেন খাবারের, এটাই তার খুশি যে আমাকে কেয়ার করে, আমাকে ভালোবাসে। কেউ কষ্টে আছে, মন ভালো না, তার একটু গল্প শুনলে তার কাছে মনে হয় যে আপনি তার অনেক আপন। অনেক অনেক রিলেশন এই জন্য ভেঙে যায় যে আপনজনের সাথে কথাই বলতে পারে না। অনেক অনেক রিলেশন কষ্টে পড়ে যায় যে আপনজন কথাই শোনে না, এরকম। তো আপনি জাস্ট একটু অবজার্ভ করবেন যে আপনার আপনজন, আপনি আপনি আপনার কাছের মানুষ, আপনার বাবা, আপনার মা, আপনার ওয়াইফ, আপনার সন্তান, অথবা আপনার খুব নিকটাত্মীয় কেউ, যে সে কিভাবে ভালোবাসাটা ফিল করে, এইটা একটু অবজার্ভ করবেন। ছোট ছোট বিষয় হতে পারে, আপনি জাস্ট যখন ওই কাজগুলো করবেন দেখবেন রিলেশনটা কত সুন্দর হচ্ছে। কেমন? আল্লাহ সহজ করেন। এরপরে কয়টা বললাম? 5টা বললাম। আচ্ছা, 6 নম্বরে হচ্ছে প্রোগ্রেস। প্রোগ্রেস ইকুয়ালস হ্যাপিনেস। প্রোগ্রেস, উন্নতি। দেখুন, একটা কথা আছে যে ইফ ইউ আর নট ইন প্রোগ্রেস ইউ আর আ ওয়াকিং ডেড ম্যান। আপনি যদি এখন উন্নতির মধ্যে না থাকেন তাহলে আপনি একজন মানুষ যে চলাফেরা করছে কিন্তু মৃত। আসলে একজন মানুষ যেদিন মারা যায় সেদিন তার প্রোগ্রেস বন্ধ হয়ে যায়, আর কিছু করার নেই, আর কিছু শেখার নেই, আর কোনো উন্নতির জায়গা নেই, শেষ, দম বের হয়ে গেছে, জীবন শেষ। কেমন? তো এখন আপনি বেঁচে আছেন এটা কিভাবে বোঝা যাবে? আপনি প্রতিদিন শিখছেন কিনা? তো আত্মীয় বা
আমি আমি রিলেশন নিয়ে কথা বলছি, আপনার আপনজন কিছু শিখছে কি না সেখানে আপনি হেল্প করুন। যদি আপনার আপনজন কিছু না কিছু শেখার মধ্যে থাকে, সে অনেক উৎফুল্ল থাকবে, সে অনেক আনন্দের মধ্যে থাকবে। কোনো লাইফে একটা প্রোগ্রেস দরকার, যেখানে সে উন্নতি করছে। সেটা হতে পারে একটা ছোট বিজনেস করছে। আমি আজকেও মালয়েশিয়াতে, ইনশাল্লাহ, আল্লাহ নোজ, আমি এখন কোনো অ্যানাউন্সমেন্টে যাচ্ছি না, মালয়েশিয়াতে একটা কোলাবোরেশনের কথা হচ্ছিল এই সেশনের আধা ঘন্টা আগে, 8:30 9:45 দিকে। তো নামাজের আগে, এশার নামাজের আগে। তো ওখানে যেই ব্যক্তির সাথে কথা হচ্ছিল, হি ইজ এ হাই প্রোফাইল পারসন। তো ওনার ওয়াইফের একটা ছোটোখাটো বিজনেস আছে, ফুড ডেলিভারি, ফুড তৈরি করা। তো উনি বললেন যে এটা হচ্ছে সে শখে করে। তো দেখুন, আমার কোনো প্ল্যান ছিল এই কথাটা শেয়ার করবো এখানে, আমার জাস্ট ওই যে ফ্লোতে এই কথাটা মনে আসলো। আমি পরিচয় বলছি না, জাস্ট শেয়ার করছি। তো এই কথাটা শুনে আমার খুব ভালো লাগলো এই জন্যে যে এই যে ব্যক্তি, ওনার ওয়াইফ ফুড ডেলিভারি করতে হবে, আই মিন ঘরোয়া ফুড, উনি কুয়ালালামপুরে বিভিন্ন জায়গায় এই সার্ভ করা হয়, ফুড পাঠানো হয়, আপনি চাইলে কুয়ালালামপুরে ওখানে অর্ডার করতে পারবেন, এরকম বিষয়টা। তো এইটা কোনো দরকারই নাই এই ফ্যামিলিতে, এটা একদম প্রয়োজনই নাই, একদমই নাই, কোনো 1%ও প্রয়োজন নাই। কিন্তু কেন করছে? এটা তার ভালো লাগে, এটা তার প্রোগ্রেস, একটা ছোট্ট নিজের শখের বিজনেস, এটা আস্তে আস্তে বড় হচ্ছে, একটা ব্যস্ততা আছে এখানে, হচ্ছে কিছু মানুষকে সার্ভ করা যাচ্ছে, এইটা হচ্ছে তার ওয়াইফের ভালো লাগা। এইটা যে উনি করতে দিচ্ছেন, I have known that person, he is in such a very good position. তাহলে ওনার ওয়াইফ কেন এটা করতে হবে? উনি এটাকে সাপোর্ট করছেন বিকজ শি লাইকস ইট, শি লাভস ইট, তাই না? এটা অনেক অ্যাপ্রিসিয়েটেড, অনেক ভ্যালুয়েবল একটা জিনিস, যে কাউকে এইটুকু সাপোর্ট দেয়া, আপনজনকে এইটুকু সাপোর্ট দেয়া, কেমন? তো বিষয়টা হচ্ছে যে আমরা কি করি যে ক্যারিয়ার, আমার ক্যারিয়ার, তো কখনো কি ভেবেছি যে আমার আপনজনেরও তো একটা ক্যারিয়ার নিয়ে একটা কোনো কথা থাকতে পারে, তার কোনো ভালো লাগার জায়গা থাকতে পারে, কেমন? আমি যদি আমার মায়ের কথা বলি, আমার মা হচ্ছেন খুব গাছপালা পছন্দ করেন। তো ওনার ইচ্ছে যে উনি ছাদে বাগান করবেন, যে হ্যাঁ করো, তোমার যেই গাছ ইচ্ছে, যেটা ইচ্ছে তুমি করো। তো বিষয়গুলো এরকম যে আপনজন কি চায়, সে কি করতে চায়, তাকে করতে হেল্প করা, তার প্রোগ্রেসে হেল্প করা। যখন মানুষের কোনো প্রোগ্রেসই না থাকে, সে এক হচ্ছে তার মেন্টালি সে ডিপ্রেস থাকবে, দ্বিতীয় হচ্ছে সে আপনার সাথে ঝগড়া করবে। ঝগড়া কেন করবে না? বিকজ সে তো ডিপ্রেসড অলরেডি, সে অবশ্যই ঝগড়া করবে। ডিপ্রেসড অবস্থায় সে খিটখিটে থাকবে, সে ইরিটেটেড থাকবে, সে কথায় কথায় রেগে যাবে, এগুলোই তো ঘটবে, তাই না? সো যেটা বলছিলাম যে প্রোগ্রেসে হেল্প করা আপনজনকে, তার কিছু শেখার জন্য। আচ্ছা, এখানে আরেকটা কথা মনে পড়লো, মাইকেল জর্ডানকে একবার, বাস্কেটবল প্লেয়ার, আপনারা অনেকেই চিনবেন, লেজেন্ডারি প্লেয়ার। তো মাইকেল জর্ডানকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি যে এত প্রোগ্রেস করলেন লাইফে, এত ওয়ার্ল্ড রেকর্ডস গড়লেন, তো এত এত ওয়ার্ল্ড রেকর্ডস কীভাবে গড়লেন আপনি? মানে আপনার মাইন্ডসেটটা কি? তো উনি বলেছেন যে আমি কখনো কম্পিটিশন করিনি অন্যের সাথে, যে ওর লাইফ এরকম, আমার এরকম করতে হবে, এটা কখনো করিনি। ওর এতগুলো রেকর্ডস, আমার এগুলো ভাঙতে হবে, এটা করিনি। আমি কি করেছি? প্রতিদিন নিজের প্রোগ্রেসের চিন্তা করেছি, যে আমি গতকাল যেমন ছিলাম তার চেয়ে আজকে বেটার, আমার পারফরমেন্স গতকাল যেমন ছিল তার চেয়ে আজকে বেটার। সো আপনি আপনার নিজের জন্যে এবং আপনার আপনজনের জন্যে এটা করা খুবই জরুরি, যে আগের দিন আমার মেন্টাল অবস্থা কেমন ছিল তার চেয়ে বেটার করি, আমার তিলওয়াতের কী অবস্থা ছিল মাটার করি, আমার প্রেজেন্টেশনের কী অবস্থা ছিল তার চেয়ে ভালো করি। আমরা প্রথম সেশনে ইংলিশ নিয়ে বলছিলাম, আমি আজকেও আলহামদুলিল্লাহ প্রায় 1 ঘন্টা মাগরিবের পরে ইংলিশ প্র্যাকটিস করেছি অফিসে বসে উইথ ওয়ান অফ মাই কলিগস। তো যেটা হচ্ছে যে নিজেকে ইমপ্রুভ করার জন্যে সবসময় প্র্যাকটিসের মধ্যে থাকা, এইটা যখন আপনি আপনার আপনজনের জন্য করবেন, ওই যে বললাম প্রোগ্রেস ইকুয়ালস হ্যাপিনেস। আরও দুই একটা ছোট ছোট এক্সাম্পল দিই। ধরুন আপনি সাইকেল চালাতে পারেন, কেমন? তো সাইকেল চালালে আপনার গ্রামে যখন যান, আপনার এক ভাতিজা দেখেন যে সাইকেল নিয়ে, বা ছোট ভাই সাইকেল নিয়ে যাচ্ছে,
আপনার কি কখনো বলা হয়নি যে এই একটু দাঁড়াতো, একটু আমি চালাই উঠানে, বা একটু দিকে একটা রাউন্ড দিয়ে একটু ঘুরে আসি? এটা কেন করেন? কারণ ওই যে সাইকেল চালিয়েছেন এক সময়, ওই যে একদিন শিখেছিলেন, ওইটা আপনার প্রোগ্রেস ছিল, সেটা এখনও আনন্দ দেয়। এখনও সাইকেল দেখলে মনে হয় যে একটু প্যাডেল দেই, একটু ঘুরে আসি। কেমন? আরও কিছু কথা মনে পড়ছে, আমি সেদিকে আর যাব না, আমাদের 6 মিনিট সময় বাকি আছে। আচ্ছা, তো প্রতিদিন একটা না কোনো না কোনো জিনিস নিজে শেখা, আপনজনকে শিখতে হেল্প করা। আচ্ছা, ফাইনালি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে কন্ট্রিবিউশন। কেমন? কন্ট্রিবিউশন মানে অবদান রাখা, কিছু এমন কিছু করা যেখানে আপনি কোনো রিটার্ন চান না। রিলেশনশিপ ইজ আ প্লেস টু গিভ, নট টু টেক, এই কথাটা লিখে রাখে। আচ্ছা, এখন যে বললাম এটা 7 নাম্বার, কন্ট্রিবিউশন। রিলেশনশিপ ইজ আ প্লেস টু গিভ, নট টু টেক। রিলেশনশিপ এমন একটা জায়গা যেখানে আসলে দেয়ার জায়গা, নেয়ার জায়গা না। হ্যাঁ, আপনি এই যে এতগুলো কথা এখন শুনলেন, এবার যদি ভাবতে শুরু করেন যে আমার আপনজন আমাকে সার্টেন ফিল করাবে, আমার সাথে র্যাপো ক্রিয়েট করবে, আমার জন্যে ভ্যারিয়েশনের ব্যবস্থা করবে, আমাকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যাবে, আমার সাথে আমার জন্যে মোমেন্টস ক্রিয়েট করবে, আমাকে ভালোবাসা প্রকাশ করবে আমার জন্যে, আর আমাকে শিখতে হেল্প করবে, আর আমার জন্য কন্ট্রিবিউশন রাখবে, কন্ট্রিবিউট করবে, এই এক্সপেকটেশন যদি আপনি শুরু করেন, তাহলে আপনি আগে যতখানি দুঃখী ছিলেন রিলেশনশিপে, এর চেয়ে বেশি দুঃখী হয়ে যাবেন। কারণ রিলেশনশিপ ইজ এ প্লেস টু গিভ, নট টু টেক। আপনি দিতে পারেন, রিলেশনশিপে আপনি চাইলেই দিতে পারেন। নেয়ার যখন আপনার আশাটা বাড়বে, তখনই কষ্টটা বাড়বে। আমি জানি এই কথাটা শুনতে খারাপ লাগছে, আমি জানি এই কথাটা মেনে নিতে কষ্ট হচ্ছে, আমি জানি যে এই কথাটা আপনার ইলজিক্যাল লাগছে, যে আমি দিবই, শুধু দিয়েই যাব, আমি কিছু পাবো না। দেখুন, আপনি যদি হ্যাপি ফিল করতে চান, তাহলে যতখানি আপনার কন্ট্রোলে আছে ওইটুকু করেন। কারণ এই যে 7টা বিষয় বললাম, র্যাপো ক্রিয়েট করা, নিশ্চিত ফিল করানো, ভ্যারিয়েশন তৈরি করা, তারপর বলেছি যে ইম্পর্টেন্স দেয়া, তারপর ভালোবাসা প্রকাশ করা, প্রোগ্রেসে হেল্প করা, অ্যান্ড কন্ট্রিবিউশন অর্থাৎ অবদান রাখা। আপনি এমন কিছু করলেন যে রিটার্নে কিছু চাচ্ছেন না। এই যে এগুলো দিয়েও কিন্তু আপনি হ্যাপি ফিল করতে পারেন, যে আমি মানে গিভিং ইজ হ্যাপিনেস। আপনি যখন অন্য কাউকে দিবেন, দিতে একটা আনন্দ আছে। আপনি দেখবেন একটা ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়াবেন, মনে হবে যে আপনি ক্ষুধা নিয়েই আরেকজনকে যেদিন খাওয়াতে পারবেন, যে আমার কাছে আছেই একটা রুটি, এই রুটিটা আমিও ক্ষুধার্ত, কিন্তু এই যে লোকটা অনেক কষ্টে আছে তাকে খাইতে দিই। এই লোকটা যে নিল আপনার কাছ থেকে, দেখবেন জীবনভর আপনার কাছে একটা তৃপ্তি ফিল হবে, যে আমি একদিন একজন ক্ষুধার্ত ব্যক্তিকে আহার করাতে পেরেছি, যেদিন আমি নিজেও ক্ষুধার্ত ছিলাম। যেদিন আপনার কাছে ধরুন 150 টাকা আছে, কেউ এসে হাত পেতেছে যে আমার আমার খুব ক্ষুধা, আমাকে একটু খাওয়ার ব্যবস্থা করেন, আপনি তাকে খাওয়াতে গিয়ে দেখেন 150 টাকাই শেষ। আপনি বাসায় রিক্সা নিয়েও আসতে পারেননি, হেঁটে হেঁটে আসছেন। ওই যে ওই দিনকার যে আনন্দটা জীবনভর আপনি ভুলতে পারবেন না, যে আমি একটা মানুষকে একদিন খাওয়াতে পেরেছি। তো দেয়ার মধ্যে আনন্দ আছে। সো রিলেশনশিপ ইজ এ প্লেস টু গিভ, নট টু টেক। কেমন? দিতে থাকুন, দেয়ার মধ্যে আনন্দ খুঁজুন। যখনই নেয়ার উপরে ফোকাস থাকবে, যে আমার জন্য কি করলো, কতখানি করলো, কেন করলো না, এই হচ্ছে ডিপ্রেশন শুরু। কেমন? তো বললাম, যদিও আপনার মনে হবে যে এটা শুনতে খারাপ লাগে, মানতে কষ্ট হয় বা ইলজিক্যাল লাগে, তবুও কষ্ট করে যদি একবার মেনে নিতে পারেন যে আমার জীবনটা, সেদিন সুবাস্তুর মালিক পলাশ ভাই, ওনার সাথে কথা হচ্ছিল, যে সুন্দর একটা পয়েন্ট হঠাৎ করেই কনভারসেশনে চলে আসছিল, যে আমরা দুনিয়াতে আসি গেস্টের মতো, কিন্তু যাওয়া দরকার হোস্টের মতো। একটু ভেঙে বলি কথাটা। ধরুন আপনি কোথাও মেহমান হিসেবে গিয়েছেন, তো আপনার মেন্টালিটি কী থাকবে? যে আমাকে সময় মতো খাওয়াবে, ভালো টেক কেয়ার করবে, সম্মান দিবে, আমার জন্য থাকার সুন্দর ব্যবস্থা করবে। মেহমান আমি, আমার সাথে খারাপ আচরণ করবে না, জোরে কথা বলবে না, অথবা আমাকে কষ্ট দিবে না, এরকম মেহমানের এক্সপেকটেশন থাকে। আর মেজবানের কি মাইন্ডসেট থাকে? মেজবান কি তখন আমার জন্য করবে এই মাইন্ডসেটে থাকে, না আমি করবে এই মাইন্ডসেটে থাকে?
তো পৃথিবীতে আমরা মেহমান হিসেবে আসি, যখন আসি কিছু করতে পারি না, আমাদের আদর যত্ন করতে হয়, খাওয়াই দিতে হয়, আমাদেরকে হাঁটা শেখাতে হয়, সব কিছু আমাদের করে দিতে হয়। কিন্তু যখন আপনার ওই শক্তিটা হলো, এবার আপনি হোস্ট অর্থাৎ আপনি মেজবানের মাইন্ডসেটে চলে আসুন যে দুনিয়াকে কত বেশি দিয়ে যেতে পারে। কেমন? আচ্ছা, দেখুন, গত 3 দিনের ভিডিও আমি নিজ হাতে ডিলিট করেছি। কেমন? একটু শেয়ার করি, শেয়ার করলে আপনি বুঝতে পারবেন। অনেকে কমেন্টস করছিলেন যে ভিডিও ডিলিট করে দেওয়া হলো, তো একটু শেয়ার করি দুটি কথা আপনার। আমি গতকাল রাতে 2:30টার দিকে মেবি ডিলিট করেছি। 2টা ঘটনা ঘটেছে। একটা হচ্ছে এই ভিডিও নিয়ে কেউ একজন বিজনেস স্টার্ট করে দিয়েছে, অর্থাৎ এই ভিডিও সে অন্য জায়গায় অন্য প্ল্যাটফর্মে বিক্রি করা শুরু করেছে। কেমন? তো আমার কাছে মনে হলো যে ঠিক আছে, যদি অন্য কেউ উপকৃত হয় তাতে আমার প্রবলেম ছিল না, কিন্তু এগুলো তো স্ক্যাম হয়, যে অপরিচিত কে এটা করছে, আই ডোন্ট নো, তাই না? তো হতে পারে যে অনেকে বিশ্বাস করে টাকা দিবে, দেন এটা পাবে না, বা মানে কত রকম কত কিছু ঘটতে পারে, তাই না? আচ্ছা, এইটা একটা ঘটনা। এবার আজকের দিনের আরেকটা ঘটনা বলি, এটা আরও অদ্ভুত। আমি হাসতেছি এই জন্যে যে আম, ওই যে বললাম না যে খারাপ লাগাটাকে ভালো লাগায় তৈরি করা, তো যখন আমার খারাপ লেগেছে যে এটা না হলেও হতো, তো তখন আমার মনে হয়েছে যে ওকে, আই ক্যান কন্ট্রিবিউট টু পিপল ইভেন মোর। তো আমার সামনের সেশনগুলো থাকুক। এখন আমার যে পার্টিসিপেন্টস তারা যেন জানে যে কিভাবে কোথায় কি অ্যাকশন নিতে হবে, এটা আমি আজকে বলে দিই। তো যেটা হয়েছে, দ্বিতীয় যে ঘটনা ঘটেছে, এটা আমার কাছে স্ক্রিনশট পাঠানো হয়েছে। সেটা হচ্ছে এই যে আমি যে ভিডিও ডিলিট করে দিলাম, এই 3টা ভিডিও কারো কারো কাছে তো রেকর্ডেড আছে, অনেকে দেখলাম আবার পোস্ট করেছে গ্রুপে, এতে আমার কোনো কষ্ট নাই। আম সুপার হ্যাপি উইথ ইউ পিপল, আই রেসপেক্ট অল অফ ইউ, আমি বলেছি। তো যেটা হচ্ছে এই ভিডিওগুলো ডাউনলোড করে রাখা কারো কাছে, সে 20 টাকা করে ভিডিও সেল দিচ্ছে। হাউ ফানি! তা আমি ভাবলাম যে সাবিত রায়হানের ভিডিও 20 টাকা করে সেল হচ্ছে। আচ্ছা, আল্লাহ মাফ করেন। আচ্ছা, তো আমি যে কথাটা বললাম এটার প্রুফ আপনাদের কাছেই আছে। এই গ্রুপ থেকেই আমাদেরকে অফিসে পাঠানো হয়েছে স্ক্রিনশট সহ, যে কেউ একজন অনেককে লিঙ্ক দিচ্ছে, যে লিঙ্ক দেওয়ার আগে 20 টাকা করে বিকাশে টাকা উঠাচ্ছে। তো এই সমস্ত বিষয় আমার কাছে মনে হয়েছে যে বেটার ভিডিওগুলো না থাকুক। আচ্ছা, তারপর দেখলাম যে অনেকে আছে যারা খুব আহ, আহ, মানে নাইট ডিউটিতে দেশের বাইরে বিভিন্নভাবে কষ্ট করে সেশন নিচ্ছেন। কেউ একজন লিখেছেন যে সেই অনেক দূরে গ্রামে তার বাড়ি, ওখানে নেটওয়ার্ক থাকে না, পরে ডাউনলোড করে বা নেটওয়ার্ক যেখানে থাকে সেখানে গিয়ে দেখতে হয়। তো এই কমেন্টসগুলো দেখার পরে আমার কাছে মনে হলো যে আচ্ছা, কেউ যদি মিসইউজ করে, অ্যাটলিস্ট আমরা সবাই যেন জানি যে মিসইউজ কীভাবে ঠেকাতে হয়। কেমন? তো আই লাভ ইউ অল। আশা করছি এই ভিডিওটা থেকে যাবে ইনশাআল্লাহ। ঘটনা আসলে এইখানে। কেমন? আচ্ছা, এবার আমি বক্স সরাতে পারি। আমি আজকে সেশন খুব মনোযোগের সাথে করাতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমি জানি না কোনো কমেন্টস কি হয়েছে, আই ডোন্ট নো। সারাক্ষণ একবার শুধু রিক্যাপ করে দেই। আজকে দেখেন, গতকালের চেয়ে আজকে সেশনে পার্টিসিপেন্টস অনেক বেশি। এটা কি ভিডিও ডিলিট করার বরকত কিনা, হু নোজ। আচ্ছা, ভিডিও থাকবে ইনশাল্লাহ, ডোন্ট ওয়ারি, ভিডিও থাকবে। অ্যান্ড আগের ভিডিওগুলো যাদের মিস হয়েছে, অনেকের কাছে আছে আমি জানি, তাদের কাছে নিয়ে নিন, আমার কোনো প্রবলেম নেই। আমি শুধু মেক শিওর করতে চাই যে আই রিয়েলি রিয়েলি জেনুইনলি ডু টেক কেয়ার অফ ইউ আ লট, আই ডু কেয়ার ফর ইউ আ লট। কেমন? আচ্ছা, তো একবার রিক্যাপ করে দিচ্ছি। রিলেশনের জন্যে, সুন্দর করার জন্যে র্যাপো ঠিক করুন, কমন ফিল করান, দেন নিশ্চিত ফিল করান, দেন হচ্ছে ভ্যারিয়েশন দরকার, ভিন্নতা কাজের মধ্যে, আচরণের মোমেন্টস ক্রিয়েট করুন। তারপর বলেছি ইম্পর্টেন্স, দেন বললাম লাভ, দেন
প্রোগ্রেস, দেন কন্ট্রিবিউশন। কন্ট্রিবিউশনের জায়গায় বলেছি যে আপনি দিবেন কিন্তু কিছু নেয়ার আশা করবেন না। যখন এটা করতে পারবেন আপনি সারা জীবন ফ্রি থাকবেন মেন্টালি। আল্লাহ আপনাকে অনেক ভালো রাখুক। আপনার আমার এই বন্ধন, মনের শক্তির মাধ্যমে এই বন্ধন ইনশাআল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছবে। এই সম্পর্কটা যেন আল্লাহর জন্য হয়, সুন্দর সম্পর্ক বাকি থাকে সারা জীবন। আর এই গ্রুপে আমরা অনলি পজিটিভ পোস্ট করব। যদি কেউ নেগেটিভ কিছু পোস্ট করে তাকে গ্রুপ থেকে ব্যান্ড করা হবে, কারণ আমরা কোনোভাবে এই সুন্দর পরিবেশটা নষ্ট হতে দিব না ইনশাআল্লাহ। কেমন? আমরা নর্মালি পজিটিভ পরিবেশ পাই না চতুর্দিকে। একটা পরিবেশ যেখানে আমরা পজিটিভ কথা বলতে পারি, নিজের উন্নতির কথা শেয়ার করতে পারি, নিজের প্র্যাকটিসের কথা শেয়ার করতে পারি, সেখানে যখনই কাউকে দেখা যাবে নেগেটিভ কোনো পোস্ট করছে, সেটা পলিটিক্যাল পোস্ট হতে পারে, সেটা রিলিজিয়াস কোনো ইস্যু নিয়ে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েট করার বিষয় হতে পারে কোনো ধরুন কারো পার্সোনাল ব্র্যান্ডিং অথবা আনওয়ান্টেড কোনো পোস্ট, ওই পোস্ট ডিলিট করা হবে না, ওই ব্যক্তিকে ব্যান্ড করা হবে। কারণ আমরা একটা সুন্দর পরিবেশ গড়তে চাই সবার জন্যে, এই গ্রুপের সবার জন্যে। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার অফ ইয়োর সেলফ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।